মন্ত্রিত্ব কিন্তু বিশাল ব্যাপার। প্রায় সকল রাজনীতিবিদদের চূড়ান্ত আকাঙ্ক্ষা রাষ্ট্রীয় পর্যায়ে একটা পোর্টফোলিও। আমি রাজনীতি করি না বটে, তবে ওনাদের পতাকা, পুলিশ এবং প্রেস্টিজ দেখে আমার যে একটু আধটু আগ্রহ হয়নি তা না। তবে তাতে আবার ভাটা পড়ল যখন দেখলাম মন্ত্রী মহোদয়দের বাড়িতে রাত নেই, বিকাল নেই, সকাল নেই, সবসময় মানুষ আর মানুষ, তদবির। সফল মন্ত্রী হতে হলে আবার চাই সকল দর্শনার্থীকে হাসি মুখে বিদায়, এমনকি আবার আসবেন এই আমন্ত্রণ জানিয়ে। তবে মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। মন্ত্রিত্ব পেতে পারি তেমন আশঙ্কায় আমি আবার কিছু সমস্যা, অতি সামান্য তবে বেশ গুরুত্বপূর্ণ, সেগুলোর সমস্যার সমাধান দিয়ে মাঠে নামতে চাই। আমার এজেন্ডা অবশ্য সাধারণ মানুষের এত কাছের যে এগুলোকে আর রাজনীতির মধ্যে পড়ে না। ঠিকই ধরেছেন, সেজন্য আমি আজ পর্যন্ত শপথহীন, দপ্তরহীন তো বটেই। দেখুন তাহলে অবাক নই যে মন্ত্রী নই। এটা একটা কমন নলেজ যে অধিকাংশ মন্ত্রীগণ তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হন। তার কারণ একটাই, তারা অসম্ভবের গ্যারান্টি দিয়ে মাঠে নামে। আমার প্রথম বাজি নৌ পরিবহন মন্ত্রণালয়, যার মাধ্যমে বিদেশ থেকে গাড়ি আমদানি করা হয়। আমি যদি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম তাহলে পোর্ট থেকে বের হবার আগেই সকল গাড়ির ভেপু বাজাবার হর্ন খুলে রাখতাম। সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী ড্রাইভার, ম্যাট্রিক ফেল থেকে পিএইচডি, গাড়ির স্টিয়ারিং হুইলের পিছনে বসলেই হর্ন বাজাবে। এই অসহনীয় শব্দ দূষণকে রুখতে প্রচলিত আইনকে হালনাগাদ করতেই হবে। আমাকে যদি আইন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে আহ্বান করা হতো, আমি স্পর্শকাতর মুহূর্তগুলিতে চুপ থাকার প্রশিক্ষণ গ্রহণ করতাম, যাতে করে আমার কোনো বেখেয়ালি উক্তিতে ন্যায় অন্যায়ের বিশ্লেষণ বিপদগ্রস্ত না হয়। আমি যদি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতাম, আমি বুঝতে চাইতাম তাদের চৈতন্য যাদের পরিচালনা করার দায়িত্ব আমার, তাদের প্রয়োজন জানতে, তাদের কল্যাণের স্বার্থে, এবং সেই সকল প্রযুক্তিগত বিষয় অনুধাবন করতে যার মাধ্যমে তারা সেবা প্রদান করে থাকে। শিক্ষামন্ত্রীর পতাকা আমার গাড়িতে শোভা পেলে আমি ব্যবস্থা গ্রহণ করতাম যেন ড্রাইভাররা স্কুল গেট থেকে 2 মিটার দূরে গাড়ি না থামায়। আমি যদি মন্ত্রী পরিষদে বাণিজ্য মন্ত্রী হিসাবে আসন গ্রহণ করতাম, তাহলে আমি গাড়ির পিছনের ও সামনে অনেকগুলো বাতি আমদানি করতাম, যাতে করে মূল্য আমাদের বাস মালিকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকত। আমাকে যদি পর্যটন মন্ত্রণালয়ের ভার গ্রহণ করতে আহ্বান জানানো হতো, আমি নিশ্চিত করতাম যে প্রত্যেক বিদেশি পর্যটক, সে শাহজালাল অথবা বেনাপোল, যে বন্দর দিয়েই প্রবেশ করুক, তাকে যেন একটি লুঙ্গি উপহার দেয়া হয়। মহিলাদেরও বেশ পছন্দ। এবং গ্রীষ্মকালে একটি কাঁঠাল ফেরে অথবা শীত মৌসুমে লবণযুক্ত আমরা আঙ্গুল দিয়ে তুলে খেয়ে উপভোগ করুক বাংলাদেশের উত্তম দিকগুলো। এতক্ষণের বর্ণনা থেকে এটা স্পষ্ট যে যে কেউ যে কোনো মন্ত্রণালয় শাসন করতে পারে। বিষয় সম্বন্ধে কিছু জানেন না সেই সত্তাহীন ব্যক্তিও রাতারাতি বনে যেতে পারেন বিশেষজ্ঞ, চূড়ান্ত সিদ্ধান্ত দেবার অধিকর্তা। আপনারাও পারেন। এখনও ভাবছেন কেন আমি আজ পর্যন্ত শপথ পাঠ করিনি? বেঙ্গল ফাউন্ডেশন তো ঢাকা শহরে অনেক তৎপর দেখা যায়। ঢাকার বাইরে কিছু করছেন? ঢাকার বাইরে আমরা অনেক কিছু করেছি। আমাদের চিন্তা তো একটু ডিফারেন্ট, যে আমরা অল ফর্ম নিয়ে কাজ করি আর্টের। সেটা আর্কিটেকচার হোক, সেটা আপনার ফাইন আর্ট হোক, কি আপনার গান বাজনা হোক, কি পাবলিকেশনস হোক,
আরও অন্যান্য দিক আছে, থিয়েটার সব জায়গায় করেছি আমরা কাজ, এবং কন্টিনিউয়াসলি আমরা কাজ করে যাচ্ছি। আমরা চিটাগাংয়ে করেছি, রাজশাহীতে করেছি, আমরা পাবনায় করেছি, বগুড়ায় করেছি, বহু জায়গায় করেছি আমরা। এগুলো কি শহর কেন্দ্রিক না একটু গ্রামের দিকেও যাওয়ার চেষ্টা হচ্ছে? গ্রামের দিকে আমাদের যে ধরনের কাজ মূলত খুব একটু ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইজ ভেরি হাই, ওটা গ্রামে একদম সরাসরি যাওয়া খুব ডিফিকাল্ট, ইনফ্রাস্ট্রাকচারের অভাব। সেখানেই আমরা চিন্তা ভাবনা করে এখন যে কাজটা করছি, একটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন যে কোম্পানিটা আমাদের আছে, যে ইনস্টিটিউট আছে, ওরা বাংলাদেশকে রিডিজাইন করার চেষ্টা করছে নদীকে কেন্দ্র করে। একটা এক্সারসাইজ, এটা যে কারো করতে হবে বা কেউ ফান্ড করছে আমাকে, ওরকম না, আমাদের নিজেরই এক্সারসাইজ একটা করছি। সেই এক্সারসাইজ থেকে সেকেন্ড এক্সারসাইজ যেটা আমরা করছি, যেটা আমার প্রাণের ব্যাপার, সেটা হচ্ছে এই যে কাজগুলো আমরা করছি, এগুলো যে গ্রামের মানুষের কাছে যে পৌঁছাতে না পারি তাতে লাভ নেই কোনো। তো সেই জন্য আমি অলওয়েজ গভর্নমেন্টকেও বলি, আমি প্রাইভেট সেক্টরকেও বলি, আমার নিজেকেও বলি যে আমাদের দেশে যদি 3 থেকে 4 হাজার কালচারাল সেন্টার হতো, এবং যদি 80,000 গ্রামে কমপক্ষে 30,000 থেকে 40,000 যদি আপনার খেলার মাঠ হতো, তাহলে কিন্তু এই প্রবলেমগুলি সলভ হয়ে যেত। আমার মনে হয় যে সারা বাংলাদেশে 5,000 কালচারাল সেন্টার হওয়া উচিত, ছোটো ছোটো। নিচে তারা থাকবে একটা ছোট্ট ফুড কোর্ট, একটা ছোট্ট একটা ক্যাফেটেরিয়া, একটা আপনার লাইব্রেরি, একটা আড্ডা মারার জায়গা, ওই জায়গার মানুষরা তাদের যেসব জিনিসপত্র তৈরি করে সেগুলি বিক্রি করার ব্যবস্থা, আর তারপরে উপরে যখন উঠে যাবে সেখানে যে সিনেমা দেখতে পারবে। এবং আমরা যেটা ভাব করছি সেটা হচ্ছে একটা কালচারাল সেন্টার, এটা একটা ম্যাসিভ ওয়ার্ক, এটা সরকার শুড ডু ইট। তো সেটারই একটা আমরা চিন্তা করে একটা প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে আরম্ভ করব। নেক্সট অক্টোবরের দিকে আশা করি আমরা প্রথম 10টা সিনেমা হল একটা করতে পারবো। তা আপনার এই কাজে তো আপনার গ্রামের সাথে নিশ্চয়ই কোনো এক সময় সম্পর্ক ছিল, সেখান থেকে আপনি প্রভাবিত? অবশ্যই। ইনফ্যাক্ট আমার বাড়ি করাতিয়া, এখান থেকে 10 মাইল দূরে, খুব বেশি দূরে না। এখন যেতে মাত্র 20-25 মিনিট লাগে, তখন যেতে লাগতো 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও লাগতো। নৌকায়? গহনা নৌকা দিয়ে যেতাম। আর নদীর ঠিক ওই পাড়ে ছিল আবার কালীগঙ্গার ওই পাড়ে ছিল আমার নানা বাড়ি, পাড়া গ্রামের নাম। তো আমি কিন্তু প্রথম বছর লেখাপড়া করেছি করাতি হাই স্কুলে, যেটার এখন বয়স হবে 104 বছরের উপরে। এখন আছে স্কুলটা? এখন স্কুলটা আছে। গ্রামের স্মৃতি প্রভাব এগুলো তো কাজ করেই, কিন্তু তার থেকে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে যে আমি যে ভদ্রলোকের সঙ্গে থাকতাম, উনি জ্ঞানতাপ শব্দ রজ্জাক, উনি আমার চাচা। তো উনি তো অনেক বিশাল জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু উনি প্র্যাকটিক্যাল ছিলেন না। উনি যে যা বলে গেছেন সেগুলো তখন হয়তো আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি নাই, অনুধাবনও করতে পারি নাই, নিতেও পারি নাই, সেই মন মানসিকতা ছিল না। এখন যখন নাকি আমি প্র্যাকটিক্যাল লাইফে এসে আমি দেশের জন্য কিছু করতে যাচ্ছি, ঘুরে ফিরে কিন্তু ওনার সেই চিন্তাগুলি বারবার ধাবিত করে, এবং সেখান থেকে কিন্তু নিয়ে কিন্তু আমি এইসব বড় বড় কাজগুলোকে হাত দিয়েছি। তার মধ্যে ওই যেটা বললাম যে কালচারাল সেন্টার, একটা দেশকে চিনতে গেলে, ডিজাইন করতে গেলে নদীকে চিনতে হবে, নদীকে বুঝতে হবে, নদীকে কেন্দ্র করে একটা ডিজাইন করতে হবে। তো এগুলো নিয়ে আমরা এখন ছোটো করে পরিসরে কাজ করছি, এবং আমাদের টিমটা খুব ভালো, এবং আমরা সবাই সমমনা মানুষ, এবং আমরা একসঙ্গে কাজ করি। যেহেতু আমাদের কোনো এজেন্ডা নাই, আমরা যেহেতু কোনো অনুদান নেই না কারো কাছে, সুতরাং আমরা ফ্রিলি কাজ করতে পারি। এটা একটা এক্সারসাইজের মতো কাজ করি আমরা। আসলে আমরা একটু বসে কথা বলি। আপনারা যারা চিন্তিত এবং যারা চিন্তিত নন, আপনাদের সবাইকে আমাদের আজকের রাতের অনুষ্ঠানে সুস্বাগতম। আমাদের মাঝে আজ রয়েছেন বাংলাদেশের একজন সম্ভাব্য মন্ত্রী। সরাসরি রাজনীতির সাথে জড়িত নন, তবে যে কোনো মন্ত্রিসভার আসন গ্রহণ করতে যেসব গুণাবলী থাকার প্রয়োজন তার সবগুলি তার মধ্যে রয়েছে। তিনি সবার সাথে আবার হাসি খুশিভাবেই কথাবার্তা বলেন, কুশল বিনিময় করেন। বাংলাদেশের শিল্পকর্মকে মূল্যবান করতে, রাতভর স্টেডিয়াম ভর্তি মানুষকে উচ্চাঙ্গ সঙ্গীতে মাতিয়ে রাখতে, স্থাপত্য নিয়ে ব্যতিক্রম ধর্মী গবেষণা, সাহিত্য, থিয়েটার, প্রকাশনাকে পৃষ্ঠপোষকতা তথা সংস্কৃতি এবং শিল্পকে তিনি একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন। সেখানে তার অবদান অনস্বীকার্য। গত 30 বছর ধরে শিল্প এবং সংস্কৃতির মঞ্চ বেঙ্গল ফাউন্ডেশনের কর্ণধার, তবে তার নামের সাথে ডাকনামটা না দিলে তিনি রয়ে যাবেন অপরিপূর্ণ। আমাদের মাঝে রয়েছেন জনাব আবুল খায়ের লিটু। আমাদের কোলাস তো দেখলেন সমাজের কিছু সমস্যা নিয়ে, এগুলোর সাথে আপনাকে মেলাতে পারছেন? আপনি যে কথাটা বললেন যে মন্ত্রী হওয়ার ব্যাপারে,
আমার জীবনে কোনোদিন মন্ত্রী হওয়ার কোনোদিন শখ ছিলও না, আমি কোনোদিন হবও না, এখনও হয়নি, এবং ভবিষ্যতে কোনোদিন যদি কোনোদিন কেউ করেও তাতেও কোনোদিন হব না। কিন্তু যে সমাজে যে চিত্রগুলি দেখালেন, এই চিত্রগুলির সঙ্গে আমি একদম একমত, এবং এটাকে আরও সুন্দর করা যায়, এবং এটাকে বাইরে থেকেও একজন মানুষ কিন্তু কাজগুলো করতে পারে। রাজনীতি হিসেবে আমি কোনোদিন করিনি, সেই জন্য রাজনীতি করার আমার কোনো ইচ্ছে নেই। স্কুলের সামনে অনেক গাড়ির ভিড়, এর সমাধান কোথায়? এগুলো প্রত্যেকটা সমাধান আছে। ইট ইজ এ কোয়েশ্চেন অফ কমিটমেন্ট। এটা ছোট্ট দেশ, 56,000 বর্গ মাইল, 16 কোটি মানুষ। একসময় মনে করতাম এটা লায়াবিলিটি। এখন দেখেন, যখন 6 কোটি লোক ছিল তখন সেখান থেকে আমাদের খাবার ইম্পোর্ট করতে হতো। এখন সেই দেশে 16 কোটি মানুষ, আমরা লেখাপড়াও এখানে শেখাচ্ছি, আবার খাবার দাবার নিজেরা তৈরি করে আবার এক্সপোর্টও করছি। এত রেজিলিয়েন্ট আমরা জাতি হিসেবে, এবং যেখানে 97% লোক আপনার একই ভাষায় কথা বলি, যদি আমরা ধর্মভূমি মুসলমান, কিন্তু আমরা কিন্তু সব ধর্মকে একই সঙ্গে রেসপেক্ট করি। এরকম দেশ কয়টা আছে পৃথিবীতে? তো এরকম একটা দেশকে সুন্দর করা যায় না, এটা যদি কেউ আমাকে বলে, বিশ্বাস করে, আমি বিশ্বাস করবো না। এই দেশে তো দেখিয়েছে 71 সালে আপনার মুক্তিযুদ্ধ করে। তো এর তো অনেক এক্সাম্পল আছে। এই যে আমরা বলি কিছু হয়নি, কিছু হয়নি, হা করি, কিন্তু আপনি দেখেন আজকে এসে যে কত জায়গায় কত ডেভেলপমেন্ট। এই ছোটো ছোটো এন্টারপ্রেনাররা, আমরা যখন ব্যবসা আরম্ভ করি 72 সালে 73 সালে, তখন আমরা গুটি কয়েকজন ছিলাম। আমি, মোর্শেদ খান সাহেব, সোহেল রহমান সাহেব, এরকম শামসুন চৌধুরী সাহেব, লতিফুর রহমান সাহেব, এই ধরনের সিরাজ সাহেব, আরও কিছু কিছু নাম মনে পড়ছে আমার, মাহবুর রহমান সাহেব, হয়তো গোটা 20 নাম আপনি বলতে পারতেন ম্যাক্সিমাম। এখন বাংলাদেশে কমপক্ষে আমার হিসেব মতো 10 লক্ষ এন্টারপ্রেনার আছে, যারা নাকি প্রতিদিন আমাদেরকে ওদের ওখানে নিয়োগ করতে পারে। দিস এ ফ্যাক্ট। দে আর সো ডাইনামিক এবং কমিটেড। এটাই তো আমার ভরসার জায়গা। আগে বিদেশে গেলে বিদেশ থেকে ছেলেপেলে চলে আসতে চাইতো না, এখন কিন্তু আমরা যখন বিদেশে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া শেখাতে পাঠাই, ওরা কিন্তু লেখাপড়া শিখে কবে দেশে ফেরত আসবে কাজ করার জন্য সেটার জন্য পাগল হয়ে যায়। এগুলো দিস আর দি পজিটিভ সাইডস। এটা করে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, দেখেন, আমরা কেউ খেয়াল করি না, আমাদের 1 কোটি মানুষ বাইরে থাকে। এই 1 কোটি মানুষ কিন্তু ওখানে গতরে গায়ে খেটে এখানে $16 বিলিয়ন পাঠায়। এই $16 বিলিয়ন দিয়ে আমরা কিন্তু অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক করি। আবার অন্যদিকে দেখেন, সরকার থেকে বলে আমাকে যে তুমি এক্সপোর্ট করো, 1 বিলিয়ন করো কি 2 বিলিয়ন করো কি 10 বিলিয়ন করো। আমরা এখন মোটামুটি 16, 17, 18 বিলিয়ন ডলার হয়তো এক্সপোর্ট করি। তার জন্য কি পাই আমি? আমাকে ক্যাশ ইনসেন্টিভ দেয়, আমাকে ট্যাক্স হলিডে দেয়, আমাকে নানা দেয়। কিন্তু কই আমার লেবারের জন্য তো কোনো ক্যাশ ইনসেন্টিভ নাই। ও যে গায়ে গতরে খেটে নিজের জমি বিক্রি করে, ও যে সমস্ত কিছু বউ বাচ্চা রেখে এখান থেকে চলে গেল, চলে যে ওখানে থেকে 10 বছর পরে 15 বছর পরে ফেরত আসলো, এই যে রেমিটেন্সটা পাঠাচ্ছে, ওই রেমিটেন্স দিয়েই তো আমি টিকে আছি। তো তাকে আমি কেন 10% আমি ক্যাশ ইনসেন্টিভ দেবো না? সেও তো ডলারটি পাঠাচ্ছে। তো গভর্নমেন্ট যদি একটু চিন্তা করতো ওদের জন্য, এবং আমি শিওর গভর্নমেন্ট চিন্তা করছে, আমি বলছি ওইটা হয়তো চিন্তা করছেন ওনারা, ওদেরকে যদি এই 10% ক্যাশ ইনসেন্টিভ দিত, ওই টাকাটা দিয়ে তারা ফিরে এসে আবার জমিগুলো কিনতে পারতো এবং তার মর্গেজ করতে হতো না। আমার কাছে একটা জিনিস পীড়াদায়ক, এই যে অধিক মাত্রায় জোরে হর্ন বাজানো, এটা এর সাথে থেকে আমাদের গাড়ির যে হর্ন, এর সাথে থেকে আমাদের সংস্কৃতি কোনো যোগসাজশ রয়েছে, মানে কোনো ইতিহাস রয়েছে? মানে আমরা কেন এইভাবে বাজাবো? এটা তো ব্যাড ম্যানার্স। পৃথিবীর সব জায়গায়, স্কুল, সব জায়গায় তাই করি আমরা। যখনই হং করে তখনই তো আপনাদের কানের মধ্যে লাগে, এবং বিনা কারণে করে। টেলিভিশনে আপনাদেরই দায়িত্ব ছোট ছোট করে, মানে CSR প্রোগ্রাম করে বোঝানো দরকার যে লেখাপড়া করলেই যে মানুষ ঠিক হয়, ঠিক তা না। ডক্টর কামাল হোসেনের একটা ছোট্ট একটা উক্তি আছে, আমি পড়েছিলাম কোনো এক জায়গায়, যে চিন্তা করতে এবং সৃষ্টি করতে কারো লেখাপড়া শিখতে হয় না। তো এই নানা ধরনের কথা বহু মানুষ বলেছেন। তার মধ্যে এই কথাটা আমার কাছে আমাদের জন্য খুব প্রযোজ্য, যে আসলেই তো এইসব তো চিন্তা করেই বের করা যায়, একজন আরেকজনকে দেখেই করা যায়।
আমরা ক্লাসিক্যাল ফেস্টিভ্যালে কী করি জানেন, 50,000 লোক দেখবেন আপনি, একজনও কোনো গোলমাল করছে না। এই একই মানুষ তো, কেন করছে না? উনি যখন কোনো কিছু ফেলছে প্রথম দিন, আমরা কিন্তু তাকে কোনো কিছু বলছি না। আমাদের বিপি ব্র্যান্ড প্রমোটার যারা, তারা আস্তে করে উঠিয়ে নিয়ে এটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। উনি কিন্তু শিখছেন এখান থেকে। আমি একটা ছোট্ট গল্প বলি আপনাকে। আমার সৌভাগ্য হয়েছিল অথবা দুর্ভাগ্য হয়েছিল, 2007 সালে আমাকে ধরে নিয়ে যায় কোনো চার্জশিট ছাড়া। আমার গেছে কোনো চার্জ দেয়নি, 6 মাস পরে আমাকে ছেড়ে দেয়। কিন্তু তখন আমি থাকতাম ডিভিশনে থাকতাম। তো ডিভিশনে আমাদের সঙ্গে অনেক লোক ছিল, নাম বলবো না। যেখানে আমরা বসতাম সেখানে থুতু ফেলতেন, সেখানে ক্যাক করে আওয়াজ করতেন। তো আমি কী করতাম, আমি দেখলাম ঝগড়া করে তো কোনো লাভ নেই, আমি কয়েক বালতি পানি সাজিয়ে রাখতাম। যেই উনি করতেন তখন আমি বালতিটা দিয়ে ওটা ধুয়ে ফেলতাম। তো এতে তার ভিতর কিন্তু একটা লজ্জাবোধ অথবা একটা চিন্তার একটা বিষয় আসতো। ঠিক দেখলাম 3 দিন পরে কিন্তু সব বন্ধ হয়ে গেছে। হয়তো অবচেতনের মতো মনেই সেটা করে এসছে এবং কেউ তাকে বলতে পারে নাই, কেউ কোনোদিন বাধা দেয় নেই। সুতরাং উনি করেই গেছেন সেই কাজগুলো। তো যেইমাত্র ওটা করলাম ওখান থেকে বন্ধ হয়ে গেল। এগুলো হচ্ছে শিক্ষণীয় জিনিস। একজনকে দেখে আমি একটা ছোটো বাচ্চার কাছ থেকে কিন্তু একটা ভালো জিনিস শিখতে পারি। আমার সেই মন মানসিকতা এবং চিন্তাটা থাকতে হবে, যে কোনো ভালো জিনিস যেই করুক না কেন, সেটা নকল হোক কি হোক, আমি সেটা শিখতে চাই। এবং সেটা যদি ভালো হয় কারোর জন্য, নিজের জন্য, সমাজের জন্য, আমার মানে চারিপাশে যারা থাকে তাদের জন্য, সেটাই আমি শিখব। এই মেন্টাল ব্লকটা থেকে যদি বেরোতে পারেন আপনি, ইউ ক্যান ডু ওয়ান্ডার্স। আমাদের দেশে রয়েছে কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পার্বত্য চট্টগ্রাম, চা বাগান, কুয়াকাটা। তবু আমরা কেন অধিক সংখ্যক পর্যটকদের আগমন দেখছি না? একটা কারণ আমি বলতে পারি, যেটা নাকি আমার পলিটিক্যাল কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার যখনই ভালো করবেন আপনাদের, তখনই সেখানে মানুষ যাবে। আমি হলে কক্সবাজারের প্রথম 3 মাইল যে নষ্ট করেছে বিল্ডিং বানিয়ে বানিয়ে, আমি করতে দিতাম না। তার পেছনে কিন্তু পাহাড়, ইউজুয়ালি ডেভেলপমেন্ট হয় পাহাড়ের উপরে। সেখানে আমি কী করতাম, একজনকে বলতাম 20 একর জমি দিলাম, তুমি এখানে রিসর্ট করো। কিন্তু 20 একরের মধ্যে তুমি 5 একর তুমি ব্যবহার করতে পারবা, আর 15 একর তুমি, তার মানে 75% জায়গা তুমি বনায়ন করতে হবে, ন্যাচারাল রাখতে হবে। আর বিচটাকে তুমি টাচ করতে পারবে না, বিচ উইল রিমেইন অ্যাজ বিচ। এটা হলো আমার চিন্তা, আমার ভাবনা, আমার কথা। আমি জানি এটা কোনো হওয়ার না, এটা হবে না। মানে কক্সবাজার অন্যভাবে গড়ে উঠতে পারতো, এখনও পারে। এখনও কিন্তু দেশটা কিন্তু কিছুই হয়নি। এখনও কিন্তু আগামী 1 বছরের ভিতরে যদি এই সরকার যদি ল্যান্ড ইউজ একটা করে যায়, যে আমার কতটুকু এগ্রিকালচার ল্যান্ড দরকার, আমার কতটুকু নদী দরকার, আমার কতটুকু হাওয়ার দরকার, আমার কতটুকু বিল দরকার, আমার কতটুকু থাকার জায়গা দরকার, অ্যান্ড প্ল্যানটা 5 বছর 10 বছরের প্ল্যান করলে হবে না। আমাকে চিন্তা করতে হবে আগামী 100 বছরে আমার মানুষ জনসংখ্যা কত হবে, ওটা ক্যালকুলেট করতে হবে। সেই বেসিসে আমাকে চিন্তা করতে হবে যে আমার কীভাবে থাকতে হবে। আমি আজকে 1.5 বিঘা জমি থাকি, আমাকে বলতে হবে গভর্নমেন্ট কি, তুমি 1.5 বিঘা জমি থাকতে পারবে না, তোমাকে এখানে মিনিমাম 40টা অ্যাপার্টমেন্ট করতে হবে, সো দ্যাট 40টা ফ্যামিলি থাকতে পারে। এগুলি হচ্ছে একটা সরকারের পলিসির উপর নির্ভর করে, দূরদর্শিতার উপর নির্ভর করে। এবার আমাদের নিয়মিত পর্ব মগজ চর্চা। আমরা পর্দায় কতগুলো ছবি দেখাবো, আপনাকে নির্ণয় করতে হবে ছবিটা কোন মন্ত্রণালয়ের। দেশটা আমি আপনাকে একটু আমরা আলাপ করে বের করে ফেলবো, এবং ধরে নিন আমি আপনাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম, আপনি কী করতেন এই বাংলাদেশের জন্য। প্রথম ছবিটা দেখুন, এটা সৌদি আরবিয়া, হ্যাঁ, সৌদি আরবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোগো এটা। আচ্ছা, আপনি যদি আমার দেশের হেলথ মিনিস্টারের দায়িত্ব পেতেন, আপনার এক লাইনে একটা এজেন্ডা বলে ফেলুন। একটা হচ্ছে লেবারদের নিয়ে, একটা হচ্ছে হেলথ কেয়ার, এবং সেই হেলথ কেয়ারের একটা অফিস করতাম, সেখানে 10 জন এমপ্লয়ি করতাম আমি, ডাক্তার বাংলাদেশ থেকে নিয়ে ওখানে, এবং যারা যারা ওই এরিয়াতে কাজ করে আমাদেরকে এই 2 বিলিয়ন 3 বিলিয়ন রেমিট করছে, প্রত্যেককে চিকিৎসা আমি ফ্রি করতাম। এক্সেলেন্ট। দ্বিতীয় চিত্র দেখি আমরা এখন। এটা কোন দেশের আপনার ধারণা আছে? এটা চাইনিজ, জাপানিজ কিছু একটা। চাইনিজ, ঠিক আছে। শিক্ষা মন্ত্রণালয়ের এডুকেশন তো আমার খুব সম্পৃক্ত, এবং আমাদের সঙ্গে ডক্টর আনিসুজ্জামান আছেন, উনি আমাদের সবার গুরু, উনি আমাদের সঙ্গে আছেন। উনি তো শিক্ষাবিদ। ওনাদের কাছ থেকে যখন যা শুনি, যা বুঝি, সৈয়দ শামসুল হক সাহেব এদের কাছ থেকে যা শুনি, তাতে মনে হয় যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেটা আছে, এই ব্যবস্থাটাকে
স্লাইটলি পাল্টাতে হবে, আচ্ছা, আর কিছু না। আপনার একই দেশে চার রকমের হিস্ট্রি পড়ানো হয়, এটা পৃথিবীতে আর কোনো জায়গায় হয় না। তো আমি হলে প্রথমেই এই হিস্ট্রিটাকে রাইট করতাম। ইতিহাস পড়ালে একটা ইতিহাস পড়াতে হবে সব জায়গায়, রিগার্ডলেস সেটা মাদ্রাসায় পড়ায় কি স্কুলে পড়ায় কি কলেজে পড়ায়। ইতিহাস তো আপনি দুরকম হতে পারে না। তৃতীয় এবং শেষ চিত্র দেখব কোরিয়া, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার একটি লোগো, ওটা কেন জানি কালচার, স্পোর্টস এবং ট্যুরিজম একটি মিনিস্ট্রির আন্ডারে রেখেছে। অনেকগুলো মন্ত্রণালয় এরকম করা উচিত, আদারওয়াইজ কাজ হয় না। যার জন্য আমার দেখবেন যে একজনের কাজ আরম্ভ করে আবার আরেকজনের যে কাজটা শেষ হওয়ার পরে আবার ঠিক ওই একই জায়গায় আবার খোঁজাখুঁজি আরম্ভ করে। এটা হচ্ছে ধরেন আমাদের এলজিআরডি মিনিস্ট্রি যেটা আছে, ওয়ার্কস মিনিস্ট্রি যেটা আছে, এই দুটো মিনিস্ট্রি কিন্তু একেবারে সম্পৃক্ত একসঙ্গে আরেকজনের সঙ্গে, এবং এটা একসঙ্গে হওয়া উচিত। এবং এখানে মেয়রকেও সম্পৃক্ত করতে হবে আপনাকে, আদারওয়াইজ কোঅর্ডিনেটেড কাজ হবে না আপনার। এভাবে আমাদের আলোচনা চলবে, আপনারাও চিন্তিত থাকবেন আশা করি। আর না থাকলেও মনে রাখবেন আমরা আসছি আবার আগামী মঙ্গলবার একই সময় একই চ্যানেলে এটিএন বাংলায়। প্রবলেম হবে কি, আমি যেগুলো বলেছি এগুলো কেটে দিলে পরে তাহলে পরে কিন্তু মানুষকে মিসআন্ডারস্ট্যান্ড করে না না না, মন্ত্রী হতে চাই, এর জন্য এটাই আমার বাসনা, কিন্তু আমার তো ওই বাসনা কখনো নেই। না না না, এত ডিসঅ্যাপয়েন্টিং আমাদের এই কক্সবাজার। আই এম থ্যাঙ্কফুল দ্যাট আই হ্যাভ নট ডান ওয়ান সিঙ্গেল বিল্ডিং দেয়ার।